শত শত বছরের পুরনো একটি প্রশ্ন, যা প্রায় ধাঁধা হিসেবে জিজ্ঞাসা করা হয়। পৃথিবীতে মুরগি আগে এসেছে নাকি ডিম আগে? আপনি যদি মুরগি বলেন তাহলে প্রশ্ন ওঠে যে প্রথম মুরগি কোন ডিম থেকে বেরিয়েছিল। আর আপনি যদি ডিম বলেন তাহলে প্রশ্ন ওঠে যে প্রথম ডিম কোন মুরগি পেড়েছিল। আর ডিম নিয়ে হয়তো সবচেয়ে বিতর্কিত প্রশ্ন হলো ডিম নিরামিষ নাকি আমিষ। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটি এপিসোডে। আজকের এই ভিডিওতে আপনি এইসব প্রাচীন প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। এই ভিডিওটি আমার বিবর্তন সিরিজের দ্বিতীয় পর্ব। এর আগে আমি বিবর্তনের উপর যে ভিডিওটি বানিয়েছি সেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা পরে গিয়ে দেখতে পারেন। তাহলে চলুন ডিমের ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক। আজ থেকে প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে, অর্থাৎ প্রায় ১৫ কোটি বছর আগে, পৃথিবীতে ছিল ডাইনোসরদের রাজত্ব। তখন পৃথিবীতে ছিল ছোট ডাইনোসর, বড় ডাইনোসর, দৌড়ানো ডাইনোসর, এমনকি উড়তে পারা ডাইনোসরও। এই সময়েই বিবর্তনের প্রভাবে কিছু ডাইনোসরের আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় পাখিদের বিবর্তন। ধারণা করা হয় পৃথিবীর প্রথম পাখিরা ঠিক এই সময়ের কাছাকাছি সময়েই আবির্ভূত হয়েছিল। আর যেমনটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, বিবর্তন কখনো একটি নির্দিষ্ট দিকে ঘটে না। বিবর্তন সেই দিকে হয় যেই দিকে জীবটি পরিবেশের সঙ্গে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। তাই কিছু ডাইনোসর টি-রেক্স এর মতো আরো ভয়ঙ্কর ডাইনোসরে বিবর্তিত হয়, এবং কিছু ডাইনোসর ছোট হয়েই পাখিতে বিবর্তিত হয়। এই কারণেই বলা হয় আজকের দিনের মুরগি আর টি-রেক্স ডাইনোসর এই দুটির একটি সাধারণ পূর্বপুরুষ ছিল, যাকে বলা হয় কমন অ্যানসেস্টর। প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা মনে করেন টি-রেক্স ডাইনোসরের সবচেয়ে কাছের জীবিত আত্মীয় হলো আজকের দিনের পাখিরা, যেমন মুরগি এবং উট পাখি। আপনি যদি কখনো কোনো উট পাখিকে কাছে থেকে দেখেন তাহলে লক্ষ্য করবেন এর হাঁটা, শরীরের গঠন আর আচরণে অনেক সময় ডাইনোসরের মতো একটা ভাব পাওয়া যায়। আর সব ডাইনোসরই এই উট পাখি এবং মুরগির মতো ডিম পারত। ইনফ্যাক্ট পাখিদের বিবর্তন হওয়ার আগেও ডাইনোসররা ডিমই পারত। প্রাণীদের মধ্যে এই ডিম পাড়ার শিল্প অনেক বছরের পুরনো। আজ থেকে ৩৭৫ মিলিয়ন বছর আগে টিকটালিক রোজি নামের এই প্রাণীটি যখন সমুদ্র থেকে ডাঙায় এসে থাকতে শুরু করে, সেও ডিম পারত। কিন্তু তার দেওয়া ডিমগুলো আজকের দিনের মুরগির ডিমের মতো দেখতে ছিল না। এখানে আপনি মাছের ডিমের কথা কল্পনা করতে পারেন। মাছের ডিমে যেমন বাইরের দিকে কোনো শক্ত খোলস থাকে না, সম্ভবত এই প্রাণীটিও ঠিক এই ধরনের নরম ডিমই দিত। তাই আমরা যদি মুরগির ডিমের মতো ডিমের কথা বলি, যেগুলোর বাইরে একটি শক্ত খোলস থাকে, তাহলে বিজ্ঞানীদের মতে এই ধরনের ডিমের বিবর্তন হয়েছিল প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে। কিন্তু মজার বিষয় হলো, যদি আমরা এই ডিমগুলোর সঙ্গে মুরগির তুলনা করি, তাহলে দেখা যায় আজকের দিনের মুরগির বিবর্তন হয়েছে মাত্র প্রায় ৩৫০০ বছর আগে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় ১৫০০ খ্রিস্টাব্দের দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ চাল ও বাজরার চাষ শুরু করে। এর ফলে সেখানে প্রচুর শস্য উৎপাদন হতে থাকে, আর এই শস্যের প্রতি আকৃষ্ট হয়ে পাশের জঙ্গল থেকে একটি পাখি মানুষের বসতির কাছে আসতে শুরু করে। এই পাখিটির নাম ছিল রেড জঙ্গল ফাউল। দেখতে এটি অনেকটাই মুরগির মতো, তবে পার্থক্য হলো এটি তখন দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বন্যভাবে বাস করত। ধারণা করা হয় আজকের গৃহপালিত মুরগি আসলে এই বন্য পাখি থেকেই ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। মানুষ যখন চাষাবাদ শুরু করে তখন খাবারের কারণে এটি মানুষের ক্ষেতের কাছাকাছি এসে থাকতে শুরু করে, আর এই সময়ে মানুষ একে পোষ মানাতে শুরু করে। এই পোষ মানানোর ফলে কয়েক হাজার বছর পরে এর মধ্যে বিবর্তন ঘটে এবং এটি আজকের দিনের মুরগিতে পরিণত হয়। এই জঙ্গল ফাউল প্রজাতিটি এখনো বেঁচে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে ঘুরলে আপনি এখনো এদের দেখতে পাবেন। কিন্তু সাধারণ মুরগির সাথে যদি পাশাপাশি তুলনা করে দেখেন, তাহলে এতে কিছু পার্থক্য অবশ্যই দেখতে পাওয়া যায়। জঙ্গল ফাউল প্রজাতির বৈজ্ঞানিক নাম হলো গ্যালাস গ্যালাস, এবং একটি সাধারণ মুরগির বৈজ্ঞানিক নাম হলো গ্যালাস গ্যালাস ডোমেস্টিকাস। তাই একটি বিষয় এখানে খুব পরিষ্কার হওয়া যায় যে ডিম ৩০০ মিলিয়ন বছরের পুরনো আর মুরগি ৩৫০০ বছরের পুরনো। তাই ডিম মুরগির চেয়ে অনেক আগে এসেছে। কিন্তু আপনি বলবেন যে ওই ৩০০ মিলিয়ন বছর পুরনো ডিমগুলো তো কোনো মুরগি পাড়েনি। তাই এখানে পরবর্তী প্রশ্ন ওঠে যে মুরগি আগে এসেছে নাকি মুরগির ডিম। আপনি যদি এই প্রশ্নের উত্তর অনুমান করতে চান, তাহলে এই ভিডিওটি পজ করে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। আপনি যদি বিবর্তনের পর্যায়গুলো বোঝেন, তাহলে উত্তর খুঁজে বের করা এতটা কঠিন নয়। বিষয়টা খুবই সহজ। একটি মুরগি বিবর্তিত হয়েছে ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল থেকে। এই ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল অন্য কোনো প্রাণী থেকে বিবর্তিত হয়ে থাকবে। সেই প্রাণীটির আমরা নাম দিই প্রোটো চিকেন, অর্থাৎ মুরগির আগের প্রাণী। তো এমন একটা সময় নিশ্চয়ই এসেছিল যখন দুটি প্রোটো চিকেন একে অপরের সাথে প্রজনন করেছিল। প্রজননের সময় জেনেটিক মিউটেশন দেখা
লাগিয়ে থাকবে এবং এর ফলে এমন একটি ডিম তৈরি হয়েছিল যেখান থেকে প্রথম আসল রেড জঙ্গল ফল বেরিয়েছিল এবং পরবর্তীতে এভাবেই প্রথম মুরগির জন্মও হয়ে থাকবে। দুটি প্রোটো চিকেনের ডিএনএ মিশে প্রথম আসল মুরগির ডিএনএ তৈরি হয়েছিল। এই বিবর্তনের প্রক্রিয়াটি প্রজননের সময় প্রকাশ পায়। এরপরেই সেই আসল মুরগি আরো ডিম পেড়ে থাকবে এবং তারপর আরো মুরগি তৈরি হয়েছে। তাই এই প্রশ্নের উত্তরটি খুব পরিষ্কার। প্রথমে ডিম এসেছে এবং এই ডিমটি কোনো মুরগি পাড়েনি, বরং প্রায় মুরগির মতোই মুরগির কোনো পূর্বপুরুষ প্রজাতি পেড়েছিল। এখন এই প্রাণী প্রজাতিকে কখন মুরগি বলা যেতে পারে এবং কখন তাকে মুরগি বলা উচিত নয়, এখানে একটি বড় ধূসর এলাকা বা অস্পষ্টতা রয়েছে। এটি মানুষের দ্বারাই টানা হয়েছে। বাস্তবে যে পার্থক্যগুলো আছে সেগুলো ধীরে ধীরে কয়েক প্রজন্মের পর এসে থাকবে। এখানে ফোর্স অফ এভলিউশন কি বা বিবর্তনের শক্তি কি, যার কারণে বিবর্তন আসলে ঘটে, সে বিষয়ে আমি বিবর্তনের প্রথম পর্বে কথা বলেছিলাম। যদি না দেখে থাকেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ওভারঅল আমি যা বলতে চাইছি তা হলো, ইতিহাসে এমন কোনো নির্দিষ্ট দিন ছিল না যেদিন প্রথম মুরগি জন্মেছিল। যে আপনি বলবেন 3 ডিসেম্বর 1500 খ্রিস্টাব্দে দুটি জঙ্গল ফল মিলে একটি ডিম পেড়েছিল এবং সেই ডিমে পৃথিবীর প্রথম মুরগি ছিল। বিবর্তন আসলে এভাবে হয় না। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে ধাপে ধাপে প্রজন্ম থেকে প্রজন্মে ঘটে। ভিডিওর সামনের দিকে যখন আমি আপনাদের কৃত্রিম নির্বাচন সম্পর্কে বলবো, তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে আসুন জেনে নিই, ডিম কি নিরামিষ নাকি আমিষ। কিছু মানুষ বলবে এর উত্তরটা খুব পরিষ্কার, ডিমে জীবন থাকে, ডিম থেকে বাচ্চা বের হয়, তাই স্বাভাবিকভাবেই ডিম একটি আমিষ। কিন্তু বিষয়টা হলো বন্ধুরা, ডিম আসলে দুই রকমের হয়। প্রথমটি হলো হাপ্লয়েড ডিম। হাপ্লয়েড ডিম হলো সেই ডিমগুলো যেগুলো অনিষিক্ত, যেখানে শুধুমাত্র স্ত্রী জনন কোষ উপস্থিত থাকে। এই ডিমগুলো থেকে কখনো বাচ্চা বের হতে পারে না। দ্বিতীয়টি হলো ডিপ্লয়েড ডিম, যা মিলনের পর বের হয়। এখানে পুরুষ কোষ স্ত্রী জনন কোষকে নিষিক্ত করে এবং এগুলো থেকে বাচ্চা বের হয়। আর এই নিষিক্তকরণের প্রক্রিয়াকেই আমরা প্রায়ই প্রজননের সাথে যুক্ত করি। কিন্তু আপনি কি জানেন, এমন অনেক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে যারা নিষিক্তকরণ ছাড়াও বাচ্চা জন্ম দিতে পারে। যেমন উদ্ভিদ প্রজাতির মধ্যে আনারস এবং কলা, আর প্রাণীদের মধ্যে টিকটিকি, জেব্রা, হাঙ্গর এবং র্যাটল স্নেকের মধ্যে আমরা এই পার্থনোজেনেসিস দেখতে পারি। এই শব্দটি এসেছে পার্থনোস প্লাস জেনেসিস শব্দ থেকে, যার অর্থ ভার্জিন বা কুমারী প্লাস ক্রিয়েশন বা সৃষ্টি, অর্থাৎ কুমারী সৃষ্টি হচ্ছে। শুক্রাণু ছাড়াই একটি অনিষিক্ত ডিম ভ্রূণে বিকশিত হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন ওঠে যে মুরগির মধ্যেও কি পার্থনোজেনেসিস দেখা যেতে পারে? এর সোজাসাপটা উত্তর হলো না। একটি অনিষিক্ত মুরগির ডিম কখনো বাচ্চার জন্ম দিতে পারে না। আর আমরা যে ডিমগুলা খাই তার বেশিরভাগই অনিষিক্ত হয়। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাববেন, আরে কিন্তু কখনো কখনো আমি যখন ডিম খেয়েছি তাতে রক্তের দাগ দেখতে পেয়েছি, তার মানে ওই ডিমটা নিশ্চয়ই নিষিক্ত ছিল। সেটা নিয়েও চিন্তা করার দরকার নেই। যখন একটি মুরগি ডিম পাড়ে তখন ডিম্বাশয়ের কাছে কিছু ছোট ছোট রক্তনালী অনেক সময় ফেটে যায়, তখন 1-2 ফোঁটা রক্ত সেখান থেকে আসে। আপনাদের মধ্যে যারা নিয়মিত ডিম খান তারা নিশ্চয়ই এই রক্তের দাগ লক্ষ্য করে থাকবেন। তাই এখন থেকে আপনাদের আর চিন্তা করার দরকার নেই যে ওই ডিমগুলো থেকে আবার বাচ্চা বেরিয়ে আসবে কিনা। আমাদের প্রশ্নের কথায় আসি। এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডিম নিরামিষও হতে পারে আবার আমিষও হতে পারে, কিন্তু আমরা যেসব ডিম খাই তার বেশিরভাগই অনিষিক্ত, তাই সেগুলো নিরামিষ। কারণ এই ডিমগুলোতে না আছে কোনো মাংস, না এগুলোর থেকে কোনো জীবনের জন্ম হতে পারে। এই ডিমগুলোকে দুধের সাথে তুলনা করা যেতে পারে। এবার দেখুন, কিছু ডিম বাদামি হয়, কিছু সাদা হয়। আর মানুষের মনে হয় যে সাদা ডিমের তুলনায় বাদামি ডিম বেশি স্বাস্থ্যকর, কারণ সাদা পাউরুটির চেয়ে ব্রাউন ব্রেড বেশি স্বাস্থ্যকর হয়। কিন্তু আসলে ডিমের ক্ষেত্রে এমনটা হয় না। বাদামি আর সাদা রঙের পার্থক্যটা আসে মুরগির জাতের কারণে। কোন জাতের মুরগির ডিম পারছে তার উপর ভিত্তি করে। আর পুষ্টিগুণের দিক থেকে এই দুটি ডিমই একে অপরের সাথে অনেক সিমিলার। এখানে আরো একটি মজার বিষয় জানার আছে যে আজকের দিনে মুরগিরা বছরে প্রায় 200 থেকে 300টি ডিম পাড়ে, কিন্তু এদের পূর্বপুরুষ এই রেড জঙ্গল ফাউল বছরে মাত্র 10 থেকে 15টি ডিম পাড়ে। এটা কিভাবে হলো? বিবর্তনের কোন শক্তিটি এখানে কাজ করছে যার কারণে মুরগিরা এমন ভাবে বিবর্তিত হলো যে তারা বেশি ডিম পাড়ে? এর উত্তর হলো, এখানে প্রাকৃতিক নির্বাচনের কোনো ভূমিকা নেই। এখানে বিবর্তন ঘটেছে কৃত্রিম নির্বাচনের কারণে। মানুষের
মানুষের হস্তক্ষেপের কারণে। মানুষ মুরগির সিলেক্টিভ ব্রিডিং করিয়েছে। হাজার হাজার বছর আগে কোনো একজন মানুষ হয়তো খেয়াল করেছিল যে এই নির্দিষ্ট মুরগিটি বেশি ডিম পাড়ছে। তখন সেই মুরগিটিকে বেছে নিয়ে এমন একটি মোরগের সাথে প্রজনন করানো হলো, যার ফলে এমন বাচ্চা জন্ম নিল যারা আরো বেশি ডিম পাড়ে। তারপর পরের প্রজন্মেও একই কাজ করা হলো। মানুষের তরফ থেকে কৃত্রিম নির্বাচন চলতে থাকলো। এর ফলেই আজকের দিনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি মুরগি বছরে 200 থেকে 300টি ডিম পাড়ছে। অনেক মানুষের কাছেই মানুষের এই হস্তক্ষেপ অস্বাভাবিক মনে হবে, কিন্তু মানুষ এই কৃত্রিম নির্বাচন গরু মহিষের ক্ষেত্রেও করে থাকে, যাতে গরু বেশি দুধ দেয়। কৃষকেরা কৃত্রিমভাবে তার প্রজনন করান, অথবা অন্য কোনো বংশগত বৈশিষ্ট্য যা কৃষকদের কাছে বেশি লাভজনক মনে হয়, তারা বেছে বেছে সেগুলোর প্রজনন করান, যাতে ভবিষ্যৎ প্রজন্মগুলোতে সেগুলো আরো বেশি দেখা যায়। এখন এই কথা শুনে ভেগান মানুষরা দাঁড়িয়ে বলবে, দেখুন, বলেছিলাম না যে এই দুধ খাওয়া উচিত নয়। মানুষ নিজেদের লাভের জন্য এই প্রাণীদের প্রজনন করিয়েছে। কিন্তু বন্ধুরা, বিষয়টা হলো, মানুষ শুধু প্রাণীদেরই এভাবে প্রজনন করায়নি, বরং কৃত্রিম নির্বাচনের মাধ্যমে গাছপালারও প্রজনন করিয়েছে। ব্রুকলি, ফুলকপি, বাঁধাকপি, এইসব সবজি আসলে বন্য সরিষার গাছ থেকে হাজার হাজার বছর ধরে কৃত্রিম নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে। আজ থেকে 7,000 বছর আগে যদি আপনি কলার গাছ থেকে কলা ছিঁড়ে খেতেন, তবে প্রথমত সেটা আকারে ছোট পেতেন। দ্বিতীয়ত, যখন আপনি কলার খোসা ছাড়িয়ে খেতেন, তখন কলার মাঝখানে অনেক কালো বীজ দেখতে পেতেন। কলার মাঝখানে এত বীজ থাকতো যে সেটা খাওয়া কঠিন হয়ে যেত। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আমলের কলাগুলো দেখতে কেমন হতো। মানুষ যখন কলার কৃত্রিম প্রজনন শুরু করে, তখন তারা এমন ফলগুলো বেছে নেয় যেগুলোতে এই বীজ কম দেখা যাচ্ছিল। বারবার এভাবে বেছে নেওয়ার পর হাজার হাজার বছর পর এই বীজগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, আর আমরা বড় বড় হলুদ রঙের এই কলা খেতে পারি, যেগুলোতে কোনো বীজ থাকে না। যদি আপনি একটু ভেবে দেখেন, শুরুতে কৃত্রিম প্রজনন করাটা একটা স্বাভাবিক বিষয় ছিল। ধরুন, আপনি একটি আপেল গাছ দেখলেন, তাতে এমন একটি আপেল ধরেছে যা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি লাল এবং সবচেয়ে বেশি রসালো, আর আপনার বাগানেও একটি আপেল গাছ লাগানোর প্রয়োজন। তাহলে স্বাভাবিকভাবেই আপনি নতুন গাছ লাগানোর জন্য সেই ফলের বীজটাই বেছে নেবেন, যেটা সবচেয়ে বেশি রসালো, বড় এবং লাল ছিল। মানুষ যখন থেকে চাষাবাদ শুরু করেছে, তখন থেকেই কৃষি নিজেই একটি অস্বাভাবিক বিষয় ছিল। আজ থেকে 12,000 বছর আগে যখন কৃষিকাজের সূচনা হয়, তার আগে মানুষ শুধু শিকার করে জীবনযাপনে অভ্যস্ত ছিল, অর্থাৎ জঙ্গলে থাকা ছোট প্রাণী বা গাছের ফল খেয়ে বেঁচে থাকতো। ইউভেল নোয়া হারারি তার সাপিয়েন্স বইয়ে বলেছেন যে আজ থেকে 10,000 বছর আগে গম শুধুমাত্র একটি বন্য ঘাস ছিল, যা মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে পাওয়া যেত। কিন্তু মাত্র কয়েক হাজার বছরের মধ্যে এই গমের ফসল পৃথিবীতে এতটা ছড়িয়ে পড়ে যে আজকের দিনে এই গম পৃথিবী পৃষ্ঠের 2.25 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে। হোমো ইরেক্টাস, যারা মানুষের পূর্বপুরুষ ছিল, তাদের সম্পর্কে আমি বিবর্তনের দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম। তারা কোনো চাষাবাদ ছাড়াই 20 লাখ বছর ধরে বেশ শান্তিতেই বসবাস করছিল। আর 8,000 খ্রিস্টাব্দে যখন গমের চাষ শুরু হয়, তার আগে পর্যন্ত হোমো সাপিয়েন্সরাও প্রায় 2 লাখ বছর ধরে চাষাবাদ ছাড়াই বেশ আরামে ছিল। কিন্তু এই গমের চক্করে পড়ে আমরা গাছ কেটেছি, আমরা জমি পরিষ্কার করেছি কারণ গমের বেশি পাথর পছন্দ না, চাষাবাদ শুরু করেছি, আমরা বিভিন্ন আগাছা ওখান থেকে উপড়ে ফেলেছি কারণ গমের সেগুলো পছন্দ ছিল না, আমরা চাষের জন্য নদী থেকে বালতি বালতি পানি এনেছি কারণ গমের বেড়ে ওঠার জন্য প্রচুর পানির প্রয়োজন ছিল, পোকামাকড় তাড়ানোর জন্য আমরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেছি কারণ গমের পোকামাকড় পছন্দ ছিল না। আজ থেকে প্রায় 4500 বছর আগে প্রথমবারের মতো প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা হয়েছিল। ওই সময় সুমেরিয়ানরা চাষের সময় পোকামাকড় তাড়াতে সালফার যৌগ ব্যবহার করত। তাই ইউভেল নোয়া হারারি তার বইয়ে বলেন যে মানুষ যখন গমকে পোষ মানাতে শুরু করেছিল, তখন আসলে গমই মানুষকে পোষ মানিয়েছিল, কারণ মানুষ চাষাবাদের চক্করে পড়ে নিজেদের পুরো জীবনধারা পাল্টে ফেলেছিল। এখন এখানে আরেকটি প্রশ্ন ওঠে, কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, পৃথিবীর জন্য কোনটা ভালো, প্রকৃতির জন্য কোনটা ভালো আর কোনটা নয়? আপনার কি ভেজিটেরিয়ান হওয়া উচিত, নাকি ভেগান হওয়া উচিত, নাকি নন ভেজিটেরিয়ান হওয়া উচিত? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাচ্ছি। অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, আর এমন কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ।